তথাকথিত প্রফেশনালিজমের ক্ষেত্রে কিন্তু সেটার খুব অভাব দেখছি। গর্জন ভালো, দেখি বর্ষণ কতটা হয়, আর সব সেট আপ চেঞ্জ করে দিলেই সমস্যা মিটে যাবে তা তো না। অন্য জায়গায় গেলে বাঙালিকে টিটকিরি করতে বা বাঙালিকে আঘাত করতে কেউ কোনো হেজিটেট করছে না। কামারহাটিতে আমাদের এখানে কিন্তু কোনো ধর্মীয় বিভাজনের উপর ভোট হয় না। তৃণমূলের ভাটটা অনেকটা ভেঙে আমাদের ধারণা বামপন্থীদের দিকে আসবে। যে আসন বামপন্থীরা পাবে তার উপর দাঁড়িয়ে আপনি দেখবেন নির্বাচনের পর পশ্চিমবঙ্গের চেহারা পাল্টে যাবে। কামারহাটিতে কামারহাটি তো জিতবো, আমার ও নিয়ে কোনো, কামারহাটি জেতা নিয়ে আমার কোনো সমস্যা নেই। দু 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে এসেছি কামারহাটি, সেই কামারহাটি বিধানসভা কেন্দ্র যেখানে 2006 সালে মানস মুখার্জি তিনি মূলত শাসক দল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছিল, যার প্রার্থী হয়েছিলেন মদন মিত্র, এবং আজকে 2026-এর এই বিধানসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ মানস মুখার্জির প্রতিদ্বন্দ্বী হচ্ছে সেই মদন মিত্র। তবে রাজনৈতিক আলোচনা তো অনেক হয়, আজকে আমরা অবশ্যই মানসদার সাথে কথা বলবো, মানসদার কাছ থেকে জানবো, কারণ ময়দানের রাজনীতিতে মানসদা একেবারে গোড়া থেকে যুক্ত ছিল এবং আজকে ময়দানের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কারণ প্রতিটা অংশে একটা রাজনীতির গন্ধ রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পেয়ে গেছি এই কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি, মানস মুখোপাধ্যায়। মানসদা, আপনাকে আর+ নিউজে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ সময় আমরা দেখেছি, ছোট থেকে যখন আমরা ফুটবল খেলা যখনই দেখতাম এবং মাঠে ময়দানে যেতাম, তখন থেকে মানস মুখার্জির নামটা রাজনীতির সাথে তো আপনি ছোট থেকেই আপনার স্কুল জীবন, ছাত্র জীবন থেকে করেছেন, কিন্তু কলকাতা মাঠের যে রাজনীতি, আজকে যে জায়গায় কলকাতার খেলা, বিশেষ করে ফুটবল, যেখানে কলকাতাকে মানে ফুটবলের মক্কা বলা হয় ভারতীয় ফুটবলে, সেই কলকাতা ময়দানের রাজনীতিতে কোথাও কি মনে হয়েছে যে আগের ফুটবল যে সময়কাল আজকে অনেকটা ফিকে হয়ে গেছে? অবশ্যই আগে যে উন্মাদনা ছিল, আগে যে মানুষের আগ্রহ ছিল, তার সঙ্গে অনেকটাই পরিবর্তন হয়েছে। কারণ আগে মাঠে কি হতো, ইস্টবেঙ্গল মাঠে খেলা হচ্ছে, মনমোহন মাঠে খেলা হচ্ছে, মহাবারান মাঠে খেলা হচ্ছে, বিহারি মাঠে খেলা হচ্ছে, জর্জের মাঠে খেলা হচ্ছে, পোর্টের মাঠে খেলা হচ্ছে। এই যে একটা ময়দানের যে সামগ্রিক পরিবেশ, সেই পরিবেশটা বহু ফুটবলারকেও আকর্ষণ করত। তখন বিভিন্ন ব্যাংক, রেল, কাস্টমস, FCI এরকম বিভিন্ন প্রতিষ্ঠান তারা ফুটবলারদের চাকরি দিতেন। তখন তো এত লক্ষ লক্ষ টাকার ব্যাপার ছিল না, তখন খুব অল্প টাকায় ফুটবলাররা খেলত। সেটাও বন্ধ হয়ে গেছে। এই সব মিলিয়ে বাঙালির ফুটবল খেলার যে আগ্রহটা অনেকটাই কমেছে। শুধু ওই মাঠে না, আমরা বিভিন্ন এলাকাতেও দেখছি একটা অংশের মধ্যে খেলছে, কারণ ফুটবল চিরকালই গরিব ছেলেমেয়েরা খেলত এবং তারা খেলতো এই প্রত্যাশায় যে একটা চাকরি হবে। আমি যদি ন্যাশনাল খেলতে পারি, বাংলা দলের হয়ে খেলতে পারি, তাহলে আমার একটা চাকরি হবে, ইন্ডিয়া টিমের হয়ে খেলতে পারলে আরও একটা ভালো চাকরি হবে। সেইটা নষ্ট হয়েছে। আর ময়দানের যে পরিবেশটা ছিল, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান, টেন্ট, এটা অনেকটা কর্পোরেট ধাঁচায় চলে এসছে। খেলার মাঠ ঠিক কর্পোরেট ধাঁচায় আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছে, অন্যান্য দেশগুলোতে আছে, কিন্তু এটা বাঙালির খুব একটা, আমরা যারা ওই সময় থেকে দেখেছি, পরিবেশটার সঙ্গে একটু বেমানান মনে হয়। কারণ তখন এই চিৎকার হচ্ছে, একে ডাকছি, ওকে ডাকছি, তাকে ডাকছি, টেন্টে একটা গুঞ্জন, অল টাইম হই হুল্লোড়। এখন কি হয়, যে যার ঘরে ঢুকে যায়, সেই ঘরের মধ্যে বসে কথা বলে, বাইরে কোনোই নেই। সেটার একটা পরিবর্তন হয়েছে, তার সঙ্গে একটা রাজনৈতিক ইন্টারফারেন্স হয়েছে। আমিও তো রাজনীতি করতাম, আমার কোনো অসুবিধা হতো না পল্টু দাসের সঙ্গে ক্লাব করতে, আমার কোনো অসুবিধা হতো না সোমেন মিত্রের সঙ্গে। সোমেনদা ইস্টবেঙ্গল ক্লাবেরও মেম্বার ছিলেন, মোহনবাগান ক্লাবেরও মেম্বার ছিলেন। আমাদের যখনই কোনো ক্রাইসিস হয়েছে সোমেনদাকে বলেছি, সোমেনদা
সাহায্য করেছেন, পরবর্তীকালে সুভাষ চক্রবর্তী সাহায্য করেছেন, কিন্তু কখনো একটা পলিটিক্যাল ব্যানার সামনে এসছে এটা হয়নি। এটা খেলার মাঠ কেন, যে কোনো ক্লাবের ক্ষেত্রেও এটা সামঞ্জস্যপূর্ণ না। ক্লাব মানে কি, সকলের, সব রং বর্ণ সব মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে এমন একটা মুক্ত পরিবেশ, যেখানে যে যেমন খুশি কথা বলতে পারবে, যেমন খুশি আলোচনা করতে পারবে। আমার মনে হচ্ছে সেটার অনেকটাই ছেদ পড়েছে। এটা খেলার মাঠের পক্ষে ভালো না, ক্লাবের পক্ষে ভালো না। কোথাও কি মনে হয় যে সুভাষ চক্রবর্তী, মাফ করে, সুভাষ ভৌমিক, আমাদের অমল দত্তর মতন এই রকম দ্রোণাচার্য যারা কোচ ছিলেন, যারা বাংলার প্রতিটা মাঠে ঘুরে ঘুরে একটা একটা করে হিরে তুলে নিয়ে আসতো, অর্থাৎ বাঙালি ফুটবলারকে, আজকে সেই বাঙালি ফুটবলার না থাকার কারণে কি আরও খানিকটা বাংলার ফুটবল ফিকে হয়েছে? বাঙালি ফুটবলার থাকবে কী করে? ধরুন যে সমস্ত খেলা হয়, সেই সমস্ত খেলায় তো দুনিয়ার বিদেশি ফুটবলার যে আগে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান খেলেনি তা না, একজন দুজন খেলেছে, বাকি সবটাই বাঙালি ফুটবলাররা খেলেছে। বাঙালির সব সেরার খেলা বাঙালির ফুটবল, এটাই তো সাধারণভাবে লোকের ধারণা। সেইখানে যদি 40 বছর হয়ে গেছে এরকম বাইরের প্লেয়াররা আসে, খেলছে, ক্লাব হয়তো ট্রফি পাচ্ছে, কিন্তু ট্রফি পাওয়ার পরেও যে একটা মানসিক উন্মাদনা, সেটা খুব কম থাকছে। জিতছে মোহনবাগান জিতছে বা ইস্টবেঙ্গল জিতছে, তারপরেই সে রেসটা কেটে যাচ্ছে। এটা আগে ছিল না। আগে আমরা দেখেছি এই মনোরঞ্জন ভট্টাচার্য আমাদের অঞ্চলেই থাকে, বা এই ধরনের যারা ফুটবলাররা, ভাস্কর গাঙ্গুলি, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে মোহনবাগানের কাছে হেরে গেলে ওরা অন্তত 1.5 দিন 2 দিন বাড়ি থেকেই বেরোতো না, অফিসেই যেত না, নিজেদের যন্ত্রণায়। সেটা কি আছে আজকে? আছে? আপনি দেখবেন খেলা হচ্ছে, টিম হেরে যাচ্ছে, কানে হেডফোন লাগিয়ে বেশ নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছে। এটা প্রফেশনালিজম হতে পারে, কিন্তু প্রফেশনালিজম তো অ্যাট দ্য কস্ট অফ ক্লাবের সার্ভিস না। ক্লাবের প্রতি যে আন্তরিকতা থাকে, একটা গোল খেয়ে গেলে মনোরঞ্জন ভট্টাচার্য, শিশির ঘোষ বা ভাস্কর গাঙ্গুলি, এরা যে, বা সমরেশ চৌধুরী, সুধীর কর্মকার, এদের যে মানসিক যন্ত্রণাটা হতো, গোলটা শোধ করার জন্য যে আপ্রাণ চেষ্টাটা থাকতো, আজকের এই তথাকথিত প্রফেশনালিজমের ক্ষেত্রে কিন্তু সেটার খুব অভাব দেখি। মানে আজকে উপেক্ষিত বলা যায় বাংলা ফুটবলে বাঙালি প্লেয়াররা, বিশেষ করে গ্রাম বাংলা থেকে যে সমস্ত প্লেয়াররা উঠে আসতো একটা সময়, সেই সংখ্যাটা একেবারে হাতে গোনা কয়েকটা। সেই জায়গা থেকে মানে বাঙালি ফুটবলার, যেখানে এই যে দাঁড়িয়ে আমরা যে সময় দাঁড়িয়ে আপনার সাথে আলোচনা করছি 2026 সালে, যেখানে আমরা দেখছি যে বিভিন্ন রাজ্যে যখন পরিযায়ী শ্রমিকরা যায়, বাংলার ছেলেমেয়েরা যায়, তারা বিভিন্ন সময় আক্রান্ত হয়, বিভিন্ন মানে বিজেপি শাসিত রাজ্য, বিশেষ করে রাজনৈতিক কোথা না কোথা থেকে একটা রং লেগেই যায়, কিন্তু দেখেছি সেখানেও বাংলা বা বাঙালি তারা আক্রান্ত হচ্ছেন, কোথাও তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কোথাও বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে বাইরের দেশে পাঠিয়ে বাংলাদেশ পর্যন্ত পাঠায়। তো কোথাও কি মনে হয় এই বাংলা ফুটবলে, যেখানে বাঙালি ফুটবলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং বাইরের রাজ্যেও এই যে বাঙালি প্রতি যে একটা বিদ্বেষ মনোভাব, কোথাও কি মনে হচ্ছে যে বাঙালির পক্ষে এটা এই সময় একটা বড় চ্যালেঞ্জের সময় এসে গিয়েছে? দেখুন, বিদ্বেষ আগে জিনিস ছিল না, বরং বাঙালি অনেক বেশি মর্যাদা পেত ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে গেলে। আমাদের কালচার, খেলাধুলার কালচার, সাংস্কৃতিক কালচার, তার সঙ্গে হচ্ছে আমাদের রাজনৈতিক কালচার, এটা অনেক বেশি মর্যাদা পেত ভিন্ন রাজ্যের কাছে। রাজনীতিতে ধরুন এই যে দলবদল, ঘন ঘন এ পার্টি ও পার্টি সে পার্টি করছে, এটা আগে ছিল বিহার ইউপিতে। আর আমাদের এই মর্যাদাটা ছিল যে আমাদের এখানে এটা হয় না। বাঙালি একটা ক্লাব ফুটবল, রাজনীতি সব কিছুতেই ছিল। সেটার কারণে বাঙালিদের সম্পর্কে যে মর্যাদা, সেই মর্যাদাটা চলে গেছে এক। আর সেটা চলে যাওয়ার কারণে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে অন্য জায়গায় গেলে বাঙালিকে টিটকিটি করতে বা বাঙালিকে আঘাত করতে কেউ কোনো হেজিটেট করছে না। আগে যে বাঙালিদের সম্পর্কে সম্ভ্রম ছিল সেটা নেই। আর তার সঙ্গে তো এখন
জাতপাত ধর্ম এসব নিয়ে যে সমস্যা চলছে দেশে, সেটাও একটা বড় কারণ। আর এইভাবে আগে তো বাঙালি বাইরে চাকরি করতে যেত না, বাঙালি ছেলেরা এখানেই কাজ করতো, বিভিন্ন ধরনের কাজ করতো। সারা দেশেই কাজের সংকট, এখানেও কাজের সংকট। আর ওখানে আমি শুনেছি যে সাউথ ইন্ডিয়াতে যারা কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক, তাদের ওখানে স্যালারিটা বেশি পায়, বেতনটা বেশি পায়, সেই কারণে তারা চলে যায়। কিন্তু এটা যেটা হচ্ছে, বাংলায় কথা বলা মানেই তো আর সে বাংলাদেশি না, কথা তো সে বাংলায় বলছে। তা একজন যদি অন্য রাজ্যের লোক আসে, সে অন্য ভাষায় কথা বললেই যদি উর্দু ভাষায়ও কথা বলে, তার মানে সে পাকিস্তানি, তা তো হয় না। এটা হচ্ছে, এটা আমার নিজের ধারণা এটা সাময়িক। বাঙালি এই ভারতবর্ষের মানুষ ঠিক নিজের জায়গা নিজে বুঝে নিতে পারবে এবং বুঝবে যে ভারতবর্ষ মানে সকলের ভারতবর্ষ। আপনি সেই ছাত্র জীবন থেকে রাজনীতিতে আছেন, আপনার নলেজে এরকম রয়েছে যে এই যে ২৬-এর যে বিধানসভা নির্বাচনে আগে থেকে যেভাবে নির্বাচন কমিশনের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি বা শাসক দল তারা যেভাবে এগোচ্ছে, তাতে করে আপনার মনে হয় যে বিগত নির্বাচনগুলো এবং আজকের ২৬-এর নির্বাচন একেবারে একটা আলাদা ডিফারেন্ট একটা নির্বাচন হতে চলেছে? দেখুন, আমাদের যন্ত্রণাটা কি? আমাদের যন্ত্রণাটা হচ্ছে আমাদের রাজ্যে যে কোনো নির্বাচন হলেই মারামারি, কাটাকাটি, কিছু মানুষের প্রাণ যাওয়া, কিছু ঘটনা ঘটা, এটা হয়। তার সুযোগ সারা দেশের বিভিন্নভাবে গ্রহণ করছে যে আমাদের এখানে এসব বন্ধ করতে হবে। কিন্তু এসব যা হচ্ছে, গর্জন ভালো, গর্জনের পরে তো বর্ষণ দরকার। যারা ইলেকশন কমিশন যারা বলছে যে আমাদের একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে শান্তিতে ভোট হবে, সকলে ভোট দিতে পারবে, গর্জন ভালো, দেখি বর্ষণ কতটা হয়। আর সব সেট আপ চেঞ্জ করে দিলেই সমস্যা মিটে যাবে, তা তো না। আর যারা আসবে তারা নতুন, তারা তাদের এইখানকার মাটি চিনতে চিনতে, যে জায়গায় তাদের পোস্টিং হচ্ছে সেসব চিনতে টাইম চলে যাবে। কাজেই এটা বেশি বাড়াবাড়ি করা উচিত না। আবার আমরা যে রাজনৈতিক দলগুলো আমরা করি, আমাদেরও দায়িত্ব হচ্ছে আমাদের রাজ্যের যে ঋত গৌরব, সেই ঋত গৌরব ফিরিয়ে আনা। ২৬-এর নির্বাচনে মূলত বেশ কিছু ইস্যু তো আপনাদের বিশেষ করে বামেদের হাতে রয়েছে। সেই ইস্যুগুলো থেকে আমরা দেখছি গত বেশ কয়েক মাস ধরে, যেমন ধরুন সাম্প্রতি এই যে ৬০ টাকা গ্যাসের দাম এবং বিপুল পরিমাণে গ্যাসের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস নিয়ে খুব একটা বামপন্থীদের, কারণ আজকে কংগ্রেসকে আমরা যদি পথে নাও দেখতে পাই, পাড়া মহল্লায় মাঝে মধ্যে সিপিএমের ৮-১০টা ছেলে, ১৫টা ছেলে আজও তাদের মিছিল করে, সে বিভিন্ন ইস্যু হতে পারে। কিন্তু এই মুহূর্তে এত বড় ভরা নির্বাচন মরশুম, সেই মরশুমে বামেদের খুব একটা মিছিলে কিন্তু আমরা এই গ্যাস, যেখানে সার্বিক মানুষের যেটা চাহিদা, সেই ইস্যুতে বামেদের খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না বা গেল না। কেন মনে হয় মানসদা, আপনি একটা বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার কি মনে হয়? দেখুন, আগে যেভাবে রাজনীতি হতো, আগে যেভাবে রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়তো, সেটা যদি বলেন আগের সেই উন্মাদনা, সেটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই কিছুটা কমেছে। আর এখন যেহেতু প্রযুক্তি ইত্যাদি তার ভয়ঙ্কর অগ্রগতি ঘটেছে, মানুষের মানসিকতার মধ্যে কিছু ভয়ঙ্কর পরিবর্তন হয়েছে, সেই কারণে যে উন্মাদনা মানুষকে উদ্বেলিত করতো, সেটা অনেক জায়গায় কম। কিন্তু বামপন্থীরা বা সিপিআইএম রাস্তায় নেই তা না, হচ্ছে। কিন্তু আগে যেভাবে রাজনৈতিক দলকে লোকে দেখত, রাজনৈতিক দলের কোনো মিছিল তারা ফলো করত, মানুষের মধ্যেও সেটার একটা ঘাটতি আছে। তার ফলে যে প্রতিক্রিয়াটা মানুষের মধ্যে হওয়া দরকার, সেটা হচ্ছে না। কিন্তু গ্যাসের দামের বিরুদ্ধে বা অন্যান্য ঘটনার প্রতিবাদে হচ্ছে না তা না, হয়েছে। কিন্তু আপনি যদি বলেন ৫৯-এর খাদ্য আন্দোলন, তা কি হচ্ছে? ৬৬-র খাদ্য আন্দোলন, তা কি হচ্ছে? এই সময় তার মধ্যে মানুষেরও যদি দেখেন অনেক পরিবর্তন হয়েছে। সেই জায়গায় নেই প্রযুক্তি। আপনি দেখবেন না, আমি বাচ্চা ছেলে মেয়েদের দেখি সারাক্ষণ ওই মোবাইল নিয়ে বসে আছে। পাড়ার মনে হয়তো বসে আছে মোবাইলটাই, নিজেরা বন্ধুবান্ধবরা গল্পও করছে না, একসঙ্গে বসে যে যার মোবাইল দেখছে। এটা একটা একাকিত্ব বোধ তৈরি করছে।
তুমি তোমার কথা ভাবো। এই ভাবনাটাও এই ঘটনার প্রতিক্রিয়াতে একটা মিছিল যখন যাবে, মানুষের যে রেসপন্স, সেটার উপর তো মানুষ সেই মিছিলের উন্মাদনা ডিপেন্ড করে। সেটার ক্ষেত্রেও ঘাটতি হচ্ছে। সেই ঘাটতির কারণেই আহ, হচ্ছে, কিন্তু সেটা যেভাবে যাদের বিরুদ্ধে এই লড়াইটা হচ্ছে তাদের উপর দাগ কাটছে না। আর ইদানিং যে গ্যাসের সমস্যা, সেটা তো আমাদের দেশকে তো স্বনির্ভর করতে হবে। অন্য দেশের সঙ্গে যে যুদ্ধ হলে আমরা সমস্যায় পড়ব, তারপরে ধরুন তেলের ক্ষেত্রে যে সমস্যা, এগুলো অনায়াসেই দেশের সরকার অ্যাভয়েড করতে পারতো। আমরা তো দেখেছি পণ্ডিত জওহরলাল নেহরু, তিনি জোট নিরপেক্ষ বৈদেশিক নীতি অনুসরণ করতেন। ইন্দিরা গান্ধী, তিনিও জোট নিরপেক্ষ নীতি। আমাদের দেশের এটাই পরম্পরা যে জোট, কোনো না রাশিয়া না আমেরিকা, কারোর কথাতেই আমরা চলবো না, আমরা আমাদের মতন চলবো। কিন্তু এখন আমাদের দেশের অর্থনৈতিক নীতি বা আমাদের পররাষ্ট্র নীতি অনেকটাই কোনো কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। সেটারও একটা প্রভাব পড়ছে। তা নাহলে ধরুন এই যে ইরান বলে দিল হঠাৎ করে যে আমরা চীন এবং রাশিয়া ছাড়া অন্য কাউকে সাহায্য করব না, এটা তো হওয়ার কথা না। ভারতবর্ষের ক্ষেত্রে এটা হবে কেন? ভারতবর্ষে তো এই জিনিস ছিল না। ভারতবর্ষ তো চিরকাল জোট নিরপেক্ষ নীতি নিয়ে চলত, এবং যার জন্য জোট নিরপেক্ষ দেশের ইন্দিরা গান্ধী চেয়ারম্যান হয়েছিলেন জোট নিরপেক্ষ দেশের। সেটার ক্ষেত্রেও ভ্রান্তি আছে, সেটাও একটা বড় সমস্যা। আপনার কামারহাটি বিধানসভাতে আসবো। 2006 সালে কামারহাটি বিধানসভা কেন্দ্রে আপনি জয়লাভ করলেন। 2011-তে এই কামারহাটিতে সায়নদীপ দাঁড়ালো। 2016-তে আপনি আবারও নির্বাচনে এলেন এবং 2016 সালে মদন মিত্রকে পরাজিত করলেন, এবং তারপর থেকে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 24-এ, সর্বোপরি এটা 26-এ, কামারহাটি বিধানসভা কেন্দ্রেতে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে। কিন্তু আজকের দিনের রাজনীতি কোথাও ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে একটা চলছেই। শাসক দল মনে করে যে তাদের ভোট হচ্ছে একটা অংশে ভাগ হয়ে গেছে। এ রাজ্যের যারা বিরোধী, বিশেষ করে সরকারিভাবে রাজ্য বিধানসভায় যারা বিরোধী অর্থাৎ বিজেপি, তারা মনে করছে যে হিন্দু ভোটেই তারা এত বল জিতে এসছে, অর্থাৎ 2019 সালের পর থেকে। তো পশ্চিমবঙ্গে সর্বধর্মের মানুষের বসবাস, এই যে বিভাজনের একটা রাজনীতি, এটাকে আপনি কিভাবে দেখেন? আমাদের পশ্চিমবঙ্গের গোটা দেশের সামনে একটা আলাদা সম্মান ছিল, এবং সেই সম্মানটা হচ্ছে ধর্মনিরপেক্ষ মনোভাবের কারণে। অন্য সব জায়গায় অনেক বড় বড় ঘটনা ঘটতো, আমাদের পশ্চিমবঙ্গে কখনো ঘটেনি। সেইখানে আমি নিজে মনে করি কামারহাটিতে ধর্মের নামে ভোট হয় না। না মুসলিমরা দেয়, না হিন্দুরা দেয়। এখানে প্রচুর শিখ আছে, এখানে অনেক অবাঙালি হিন্দু আছে, তারাও কিন্তু সেই ভিত্তিতে দেয় না, রাজনীতির ভিত্তিতেই দেয়। ধরুন আমি 2011-তে হেরেছিলাম, 2001-এ 2006 জিতলাম, 2011-তে হারলাম। তার একটা বড় কারণ হচ্ছে প্রচুর ক্ষোভ মানুষের আমাদের বিরুদ্ধে হয়তো তৈরি হয়েছিল। সেই কারণে কিছু মানুষ পরিবর্তন চেয়েছিলেন। সংখ্যালঘু সম্প্রদায় তারাও মনে করলো যে তাদের ডেভেলপমেন্টের জন্য যা করা দরকার আমরা করতে পারিনি। সেজন্য ওই নির্বাচনে ব্যাপক পরিমাণ ভোট ওখান থেকে আমাদের মাইনাস হয়েছিল। আবার 2016-তে সেটা ফিরে এসেছিল, এবং আমার ধারণা এবারও সেটা ফিরে আসবে। কামারহাটির আমি অন্য জায়গা আরও বেশি বলতে পারি, কিন্তু কামারহাটিতে আমাদের এখানে কিন্তু কোনো ধর্মীয় বিভাজনের উপর ভোট হয় না, কোনো দিনই হয় না। কারণ তারা তাদের নিজেদের ডেভেলপমেন্টটা ভাবে। ধরুন কামারহাটিতে তো এত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, আপনি শুনবেন না যে কামারহাটিতে কোনো দিন দাঙ্গা হয়েছে। কামারহাটির মানুষ কিন্তু বেসিক্যালি দাঙ্গা বিরোধী। কামারহাটির মানুষ কিন্তু বেসিক্যালি সেকুলার। তারা বলেই আমরা এই সেকুলারভাবেই থাকতে চাই। কামারহাটির মানুষ তারা আমাদের হিন্দু এলাকায় আসে, হিন্দু এলাকার লোকেরা কামারহাটিতে যায়,
আপনি দেখবেন প্রচুর মুসলিম পরিবার তারা পুজোর সময় এখানকার দুর্গাপুজো উপভোগ করতে আসে। অন্য জায়গায় কি হচ্ছে আমি জানি না, কামারহাটিটা যেহেতু আমি একেবারে নারী নক্ষত্র জানি, এখানে কিন্তু তার ভিত্তিতে কোনো ভোট হবে না। এমনকি কলোনিতে যারা থাকে তারাও তার ভিত্তিতে ভোট দেবে না। কিছুটা মানুষ দেখবে, কিছুটা রাজনীতি দেখবে এবং তার ভিত্তিতেই ভোট হবে। সেই ভোটে অন্য কোনো ধর্ম নিয়ে এলে তারা ভুল করবে, কামারহাটির বারোটা বাজানোর চেষ্টা করবে, কিন্তু কামারহাটির মানুষ সেটা গ্রহণ করবে না। আসল তো মানুষের প্রয়োজন রুটি রুজি চাকরি শিক্ষা, এটাই তো প্রয়োজন। লোকে তো সেটাই ভাববে, তার ভিত্তিতেই ভোট দেবে। লোকে তো ধর্মের ভিত্তিতে ভোট দেবে না। 2016 সালে আপনাদের সাথে কংগ্রেসের একটা জোট হয়েছিল এবং সেই জোটটা যেখানে যে জোটের মধ্যে দিয়ে আপনি 2016-তে আবার নির্বাচিত হলেন, কিন্তু 2024-এ আপনাদের তো আর জোট থাকছে না, মানে জোট হলো না কংগ্রেসের সাথে। তার প্রভাব কি একটা কামারহাটিতে পড়বে? না, এটা খুব একটা বড় একটা প্রভাব পড়বে মনে করি না। কারণ কামারহাটিতে ভোট হবে বামপন্থী, তৃণমূল কংগ্রেস, বিজেপি এর মধ্যে। সেখানে অন্য কোনো দলের পৃথক ভূমিকা সেটা মানুষ পছন্দ করছে না, একেবারেই পছন্দ করছে না। তুমি কংগ্রেসের নীতি হচ্ছে বিজেপিকে ঠেকানো, আমাদেরও নীতি হচ্ছে বিজেপিকে ঠেকানো। তা তুমি বিজেপিকে ঠেকানোর জায়গায় তুমি যদি ভোট ভাগাভাগি করো, আর খুব একটা কংগ্রেসের ভোট আমাদের এখানে নেইও। কংগ্রেস যতই বলুক খুব একটা ভোট এখানে নেই। একটা সময় ছিল যে কংগ্রেস বামপন্থী এটাই লড়াই হতো, তখন ছিল, কিন্তু কংগ্রেসের ভোট তো বেশিরভাগটাই ভেঙে তৃণমূলে চলে গেছে। আর এবার তৃণমূলের ভোটটা অনেকটা ভেঙে আমাদের ধারণা বামপন্থীদের দিকে আসবে। কিন্তু আমরা 21-এর যে বিধানসভা নির্বাচন দেখলাম, সেই নির্বাচনে দেখলাম বামেদের একটা বড় অংশের ভোট যেটা বিজেপিতে চলে গেল, এবং বিজেপিতে চলে যাওয়াতে বামেদের রাজ্য বিধানসভার ইতিহাসে নজিরবিহীনভাবে একেবারে বাম শূন্য হয়ে গেল। যেখানে আপনি বারবার রাজ্য বিধানসভায় পা রেখেছেন, সেই বিধানসভায় 2021-এ পুরো শূন্য হয়ে গেল। অথচ আপনাদের সাথে সেই সময় যারা জোট করেছিল, মানে সেই বছরই আত্মপ্রকাশ করলো আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এবং সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা প্রথম খাতা খুললো আপনাদের সাথে জোট করে। কিন্তু অথচ আপনারা 34 বছরের রাজত্ব করার পরেও আপনারা বিধানসভায় পা রাখতে পারলেন না। আপনার কাছে সেটা কতটা কষ্টদায়ক হয়েছিল? কষ্টদায়ক তো বটেই, তবে এই ধরনের ঘটনা ঘটে, এগুলো আকস্মিক ঘটনা। আপনি এবারে দেখবেন সেটা সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে। এটার কারণে এটা যে ঘটনাটা ঘটেছে সেটা আপনি দেখবেন যে 2011-তে আমাদের ভোট তৃণমূলে গেল, তাই তৃণমূলের সরকার হলো। এমনকি 2016-তেও কিছু ভোট আমরা টেনে আনতে পারলাম, কিন্তু তৃণমূলের ভোট সেই সময় কিছুটা কমলো। আবার 2021-এ কী হলো, 2019-এর পার্লামেন্ট ইলেকশনে কী হলো, যারা আমাদের ভোটার তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারা একটা অংশ বিজেপিকে গিয়ে ভোট দিলেন, এবং বিজেপিকে ভোট দেওয়ার পর তারা 2019 দেখলেন, তারা 2014 দেখলেন, তারপরে 2021 দেখলেন। দেখার মধ্য দিয়ে তাদের যে আচরণ, বিধানসভায় যে ভূমিকা তাদের পালন করা দরকার, বিধানসভা ঘন ঘন বয়কট করাই তো একমাত্র পথ হতে পারে না, আর বিধানসভায় হইহাঙ্গামা করাটাই একমাত্র পথ হতে পারে না। কথা তুলে ধরবো, সেই কথা মানুষ শুনবে, সেই কথা সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষের কাছে যাবে, তার মধ্য দিয়ে আমার যা পলিসি, আমার যা নীতি, সেটা প্রতিষ্ঠিত হবে। আমরা যখন 2011-তে বিরোধী দলে ছিলাম, আমরা তো ঘন ঘন ওয়াকআউট করিনি, আমরা তো আমাদের নীতির কথা বলেছি ওখানে। এগুলো মানুষ ঠিক পছন্দ করছে না। ধরুন মুখ্যমন্ত্রী বলছেন একটা গোষ্ঠী যদি রেডি হয়ে যায় তাহলে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। আবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সে বলছে আর একটা গোষ্ঠীও তৈরি আছে। এটা বাংলার কালচার না, এটা বাংলার সংস্কৃতি না, এবং এটা বাঙালি পছন্দ করছে না। বাঙালি কেন, এবার রাজ্যে যারা অবাঙালি আছে তারাও পছন্দ করছে না। এবার ভোটটা তার বিরুদ্ধেই হবে। আমরা দেখেছি মদন মিত্র তিনি রাজ্যের মন্ত্রিসভাতেও ছিলেন, পরবর্তীতে তিনি মন্ত্রিসভা থেকে সরে গেলেন, এবং তিনি বিস্ফোরকভাবে একটি সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন
যে একটা মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকার মতো খরচ রয়েছে, আপনিও সেটা নিশ্চয়ই দেখেছিলেন। তো তৃণমূলের ফর্মুলায় আজকে মদন মিত্র রাজ্য বিধানসভায় যেদিন শেষ দিন তার ছিল, আমি নিজে তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, সেখানে মদন মিত্রকে অনেকটা আশাহত মনে হয়েছিল। মানে বিধানসভায় তিনি টিকিট পাবেন কি না সেটা নিয়ে একটা বিরাট সংশয় তৈরি হয়েছিল, এবং তিনি তার কথাবার্তাতে বারবার সেটা তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু সরাসরি দলের বিরুদ্ধে সংগ্রামে যায়নি। এই যে মদন মিত্র আবার টিকিট পেল, যে লড়াইটা আপনার সাথে 2011 সালে হয়েছিল, যে লড়াইটা 2016 সালে হয়েছিল, সেই লড়াইটা আবার 2026-এ গিয়ে হচ্ছে। অর্থাৎ একই মানুষের সাথে আপনাকে 3বার লড়াই করতে হচ্ছে। তো বিগত দুটো লড়াই যদি ছেড়ে দিই, 26-এর লড়াইটা আপনি কিভাবে মদন মিত্রের সাথে লড়বেন? দেখুন, আমার সঙ্গে মদন মিত্রর লড়াই না। আমি সিপিআইএমের নীতি নিয়ে চলবো, সিপিআইএমের যা কথা, বামপন্থীদের যা কথা, সে কথা বলবো। মদন মিত্র তার নীতির কথা বলবে। লড়াইটা নীতির, আমার একা জেতার ব্যাপার না। পার্টি আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছে, পার্টির কাজটা করাই আমার কাজ। সেই পার্টির রাজনীতি দেখেই, আর তার সঙ্গে আমি যেহেতু এখানকার ঘরের মানুষ, এখানেই আমার জন্ম, এখানেই আমার রাজনীতিক জীবন শুরু, সব কিছু সে মানুষ জানে যে কে কেমন। আমার কখনো কোনো মন্ত্রী হওয়ারও লোভ হয় না, আমার কখনো এমএলএ পদ ছাড়তেও দ্বিধা হয় না। আর এমএলএ হওয়ার জন্য আমরা জন্মাইনি, পার্টি করেছি, পার্টিতে এসেছি, পার্টির রাজনীতি, পার্টির আদর্শ, তার উপর ভিত্তি করে সেই আদর্শ রূপায়ণের জন্য যাব। কোনোদিন আমাদের কেউ সাহসও পায়নি যে আপনি এই দলে আসুন, ওই দলে আসুন বলার। কাজেই লড়াই হবে নীতির। সেই নীতির লড়াইয়ে মানুষ দেখবে যে কারা কোন নীতির পক্ষে অবিচল থাকে। মানুষ দেখবে যে কোন মানুষগুলো, কোন মানুষটা আমাদের সঙ্গে 365 দিন থাকে, সুখে থাকে, দুঃখে থাকে, তাদের আনন্দে থাকে, তাদের সমস্যায় থাকে। আর আমার তো এখানকার মানুষের কাছে নতুন কিছু পরিচয় দেওয়ার নেই। এখানকার মানুষ আমাকে চেনে, জানে। এখানকার মানুষ বোঝে এই লোকটা কীরকম। এখানকার মানুষ জানে এই লোকটা আমাদের কত আপনজন। সেই জন্যই তো 16 সালে মানুষ আবার ভোট দিয়ে নির্বাচিত করেছিল। এবারের নির্বাচনে আমি এখনও পর্যন্ত ঘুরে টুরে যা বুঝেছি, মানুষের যে কথাবার্তা, সবটাই আমি বলছি না যে এমনকি তৃণমূলকে ভোট দেওয়া লোক, তৃণমূলের মিছিলে যাওয়া লোক, তারাও বলছে যে দাদা আপনাকেই এবার আমরা চাই। কেন বিগত 5 বছরে এই কামারহাটি বিধানসভার কেন্দ্রে উন্নয়নমূলক তাহলে এতে কিছুই হয়নি সেরকম? 5 বছরে কেন, আপনি দেখবেন যেদিন থেকে তৃণমূলের সরকার হয়েছে কোনো মৌলিক উন্নয়ন, আমি একটা সাজিয়ে দিলাম, একটা বিশ্ব বাংলার লোগো লাগিয়ে সেখানে গান বাজালাম, এটা তো মানুষের বেসিক ডেভেলপমেন্ট না। কারখানা পরপর বন্ধ হয়েছে, নতুন কোনো কারখানা হয়নি। যে কারখানাগুলো আছে সে কারখানাগুলো ধুঁকছে। তার সঙ্গে আপনি যদি দেখেন পানীয় জলের সমস্যা, এমন জায়গায় আছে যেখানে পানীয় জল মানুষ কিনে খায়। তারপরে ধরুন স্কুলগুলোর চেহারা খুব ভয়ঙ্কর, স্কুলে টিচার নেই, ছাত্ররা পড়তে আসছে না, প্রাইভেট স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে। এমনকি রিক্সাওয়ালার ছেলে, সেও তার রিক্সাওয়ালা, তার ছেলেকেও সে ঘটি বাটি বিক্রি করে প্রাইভেট স্কুলে ভর্তি করতে যাচ্ছে। এই বেসিক ডেভেলপমেন্ট মানে তো বেসিক ডেভেলপমেন্ট মানে তো অনেকগুলো কারখানার জমি পড়ে আছে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স করা, নতুন ইন্ডাস্ট্রি করা। সেটার ক্ষেত্রে বেসিক কী ডেভেলপমেন্ট হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে কোনো একটা নতুন কিছু গড়ে উঠেছে কামারহাটিতে, এমনটা নেই। কিন্তু কামারহাটি মূলত একটা শিল্পাঞ্চল। কামারহাটিতে বহু এখানে জুট মিল রয়েছে এবং হাজার হাজার মানুষ সেই জুট মিলগুলোতে কাজ করে। কারণ সেটা হাসপাতালগুলোকে গেলে সেখানে বোঝা যায় কী পরিমাণের মানুষ এখানে পরিশ্রম করে। তাহলে কি এই 2011 সালের পর থেকে আজকে 2026 সালে এসে তাহলে কামারহাটি বিধানসভা কেন্দ্র এলাকায় তাহলে মদন মিত্র তাহলে সেই রকম কিছুই করলো না? মানে আমি বলছি তৃণমূল কংগ্রেসের সরকার এবং তার তো অবশ্যই প্রতিনিধি, কামারহাটির প্রতিনিধি বলতে আমরা তো মদন মিত্রকেই চিনব। তো সেই মদন মিত্র তাহলে এমন কিছুই করলো না যা মানুষের
মানুষ তাকে মনে রাখতে পারে? করেছেন, উইমকো কারখানা বন্ধ করেছেন, ইন্ডিয়া ফয়েলস বন্ধ করেছেন, ইমামি কারখানা বন্ধ করেছেন, পানামা ব্লেড বন্ধ করেছেন। এই মুহূর্তে প্রবর্তক জুট মিল বন্ধ। উনি তো এমএলএ, শুধু এমএলএ না, ওনাদের সরকার, শ্রমমন্ত্রী, শিল্পমন্ত্রী, তাদের সঙ্গে কথা বলে এই প্রবর্তক জুট মিলটা তো খোলানোর দরকার ছিল। আমাদের রাজ্যে জুট ইন্ডাস্ট্রিটা একটা বড় ইন্ডাস্ট্রি। চিরকাল ধরেই দিল্লিতে সে কংগ্রেস সরকারের আমলেও হয়েছে, বিজেপি সরকারের আমলেও হচ্ছে, যে দুটো লবি গোটা ভারতবর্ষতে চলে। একটা হচ্ছে সিনথেটিক লবি আর একটা হচ্ছে জুট লবি। সিনথেটিক লবিতে আমরা বারবার বলেছি, আমাদের জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও বলেছেন, বুদ্ধভট্টাচার্য বলেছেন, যে ফুড গ্রেইনস যা আছে সেগুলো সব প্যাকিং হোক জুট ব্যাগে, আর বাকি যা কিছু আছে সেগুলো সিনথেটিক ব্যাগে হোক। এই জুটের অর্ডার যদি কমে যায়, ক্রাইসিস হয়, কখনো কখনো কারখানা বন্ধ হয়, আর তার সঙ্গে জুটের শ্রমিকদের থাকার জায়গাটা যদি আরও উন্নত না হয় এবং মালিকরাও যদি বাইরে থেকে শ্রমিক এনে তাদেরকে কোয়ার্টার দিতে না পারে, তাহলে বাইরের শ্রমিক তো পাবে না। সাধারণভাবে বাঙালি শ্রমিকরা জুটে কাজ করতে অভ্যস্ত না, একটা সময় ছিল অভ্যস্ত ছিল, করতো। তা এই সমস্যাটা হস্তক্ষেপ করাই তো প্রধান কাজ ছিল। এতদিন ধরে প্রবর্তক জুট মিলটা বন্ধ, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। না শ্রমমন্ত্রী পদক্ষেপ নিচ্ছে, না আমাদের এমপি পদক্ষেপ নিচ্ছে, না আমাদের এমএলএ পদক্ষেপ নিচ্ছে। এসআইআরটা কি কামারহাটিতে খুব একটা প্রভাব পড়বে? এসআইআরে কামারহাটিতে খুব বেশি ভোট বাদ যায়নি, কিন্তু আমাদের পরিষ্কার কথা, যে ভোটাররা ভোট দিয়েছে, যে ভোটারদের যোগ্যতা আছে, মৃত ভোটার বাদ যাক, এখানে থাকেন না, অন্যত্র চলে গেছেন, তাদের নাম সেখানে ট্রান্সফার হোক, কিন্তু প্রকৃত ভোটার কাউকে বাদ দেওয়া যাবে না। আমাদের এখানে খুব কম সংখ্যকই 7-8 হাজার আছে। আমার ধারণা, আমি যা খোঁজ খবর নিয়ে জানছি, তাদের বেশিরভাগটাই তাদের ভোটার লিস্টে নাম থাকবে। তবে সারা দেশে রাজ্যে যা হচ্ছে সেটা খুব অন্যায়। তাহলে মানস মুখোপাধ্যায়ের সাথে বা মানস মুখার্জির সাথে লড়াইটা তাহলে কোন রাজনৈতিক দলের নীতিগতভাবে, বিজেপি না তৃণমূল কংগ্রেস? দুটো দলের সঙ্গেই আমাদের পরিষ্কার পলিসি হচ্ছে বা পরিষ্কার নীতি হচ্ছে, বিজেপি হচ্ছে গোটা দেশের শত্রু, দেশটাকে 12টা বাজিয়ে দিচ্ছে। আপনি ভাবুন না, নরেন্দ্র মোদী বলেছিল প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি দেবো। 12টা বছর তার সরকার চলছে, দেশে কি 24 কোটি বেকার চাকরি পেয়েছে? এই মুহূর্তে মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাজ। ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। এই যে কালকেই আমি প্রচার করতে করতে একজন গিগ ওয়ার্কার, যারা ওই বাড়ি বাড়ি ডেলিভারি দেয়, তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কী পড়াশোনা করেছো? গ্র্যাজুয়েট। আপনি দেখবেন এই যারা বাড়ি বাড়ি সাপ্লাই দিচ্ছে না, তাদের বেশিরভাগ গ্র্যাজুয়েট, এমনকি মাস্টার ডিগ্রি করা ছিল। সরকার তো 1500 টাকা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার। 1500 টাকায় কী হবে বলুন? 1500 টাকা সরকার তো দিচ্ছে মানুষের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আমরা তার বিপক্ষে না, কিন্তু মর্যাদা অনুযায়ী যাদের যেভাবে দরকার। আচ্ছা, একজন বেকার ছেলে 1500 টাকা পেতে পারে, পেল, তাতে কী হবে? তার তো চাকরিটারও বেশি দরকার। একজন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে মহিলা, কিন্তু তার বাড়ির যে লক্ষ্মীটা, বাড়ির যে মেয়েটা, তার সম্মান কি নিশ্চিত? তার নিরাপত্তা কি নিশ্চিত? লক্ষ্মীর ভাণ্ডার দিন, আমাদের কোনো বিন্দুমাত্র আপত্তি নেই। যুবসাথীর দিন, কোনো আপত্তি নেই, কিন্তু মৌলিক ডেভেলপমেন্ট যাতে হয়, যে তার চাকরিটা। আপনি দেখুন না, আমাদের রাজ্যে ঘরে ঘরে বেকার বেকার বেকার, মানে কি, আর লেখাপড়া জানা ছেলে এমন এমন কাজ করছে যে নিজেদের চোখে জল চলে আসে, যে কি এটা কি হচ্ছে। আমি একটি ছেলেকে দাঁড় করালাম, আমি জিজ্ঞেস করি, এখানে আমাদের এখানে ওই যে বিভিন্ন সময় যখন আসে গিগ ওয়ার্কাররা, আমি জিজ্ঞেস করি, কী পড়াশোনা করেছো ভাই? আচ্ছা বলুন তো, একটা গ্র্যাজুয়েট ছেলে কয়েকটা টাকা পাবে বলে বাড়ি বাড়ি হোম ডেলিভারি করবে? তাহলে তার পড়াশোনার মূল্যটা কী? সেই জন্যই বেসিক ডেভেলপমেন্টটা দরকার, সেটা হচ্ছে না। 26-এ বামপন্থীরা কতগুলো আসন পেতে পারে? অনেক আসন পাবে, এবং যে আসন বামপন্থীরা পাবে তার উপর দাঁড়িয়ে আপনি দেখবেন নির্বাচনের পর পশ্চিমবঙ্গের চেহারা পাল্টে যাবে। কামারহাটিতে? আমারই তো জিতবো, আমার ও নিয়ে কোনো, আমারই জেতা নিয়ে আমার কোনো সংশয় নেই।
সোজা সাপটা মানস মুখার্জি তিনি সরাসরি জানালেন এ রাজ্যে বামপন্থীরা আবার ঘুরে দাঁড়াচ্ছে। কামারহাটি তো ঘুরছেই, কিন্তু সঙ্গে এ রাজ্যে 294টি আসনের মধ্যে আর কোন কোন জায়গায় বামপন্থীরা আবার কামব্যাক করছে সেদিকেই আমাদের নজর থাক। চিত্র সাংবাদিক প্রসেনজিতের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।